আরেকটা ওয়াইন্ডিং মেশিনে আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে যে একটা ছোট্ট রিং ববিন থেকে আমরা একটা বড় ধরনের কোণ তৈরি করি। এটা হচ্ছে আমাদের ১ম উদ্দেশ্য ওয়াইন্ডিং মেশিন থেকে। আ আমাদের এখানে এই উদ্দেশ্যটা মাথায় রাখার কারণ ছিল এটা, যদি আমরা হচ্ছে একটা ছোট্ট প্যাকেজ রিং ববিনের মতো যেখানে কিনা মাত্র ১০০ থেকে ২০০ গ্রাম ইয়ার্ন হচ্ছে পেঁচানো হবে। তো এই রিং ববিন থেকে যখন আমরা হচ্ছে একটা এই রিং ববিন গুলিকে নিয়ে যদি আমরা ফেব্রিক বানানোর জন্য চলে যাই, তখন যেটা হবে খুব ঘন, ঘন হচ্ছে প্যাকেজ শেষ হয়ে যাবে এবং আমাকে এই প্যাকেজটা পুনরায় চেঞ্জ করার প্রয়োজন পড়বে। যেটা আসলে প্রোডাক্টিভিটির উপরে খুব নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। তো এখন আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে যে একটা ছোট্ট প্যাকেজ থেকে বড় প্যাকেজে কনভার্ট করতে হবে। একটা কোণের ওজন আমরা জানি যে মোটামুটি ২.৫ থেকে ৩ কেজি বা এরকম হতে পারে। তো ধরে নিলাম যদি এটা ২.৫ কেজি ওজন হয় আর রিং ববিনে যদি ১০০ গ্রাম ওজন থাকে, ১০০ গ্রাম ইয়ার্ন থাকে, তাহলে আমাকে কিন্তু প্রায় ২৫ টা হচ্ছে আ ইয়ার্ন ২৫ টা রিং ববিন থেকে কোণের মধ্যে ইয়ার্নকে পেঁচাতে হবে। তো এটা হচ্ছে আমার কাজ তখন। তো ১ম সু সু আ সময়ে এটাই ছিল যে রিং ববিনকে হচ্ছে কোণে কনভার্ট করাটাই ছিল মূলত আমাদের ওয়াইন্ডিং এর কাজ। এই মেশিনটাকে ওয়াইন্ডিং মেশিন বা অটো কোনিং মেশিন বলা হয়। কিন্তু পরবর্তী সময়ে আমাদের হচ্ছে প্রযুক্তির যত বেশি উন্নতি ঘটলো, তত বেশি হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের মধ্যে নতুন, নতুন ফিচার চলে আসে। এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা ফিচার যেটা বর্তমান সময়ে আছে এবং মানে এটা এতই ভালো কাজ করে যে মাঝে, মাঝে এই মনে হয় যে ওয়াইন্ডিং মেশিনে এই কোণ বানানোর চাইতে এটাই বোধহয় বেশি গুরুত্বপূর্ণ এরকম মনে হয়। সেই ফিচারটা হচ্ছে যে ইয়ার্ন থেকে ফল্ট রিমুভ করা। একটা ইয়ার্নকে এনালাইসিস করা এবং সেই ইয়ার্ন থেকে হচ্ছে ফল্টকে রিমুভ করা। একটা ইয়ার্নের মধ্যে যদি কোথাও হচ্ছে আ তোমার ডিস্টার্বিং থিক প্লেস থাকে, ডিস্টার্বিং থিন প্লেস থাকে কিংবা হচ্ছে ডিস্টার্বিং ন্যাপস থাকে অথবা ডিস্টার্বিং হেয়ারিনেস যদি ইয়ার্নের মধ্যে থাকে, তাহলে তখন ওয়াইন্ডিং মেশিনের একটা সেন্সর ইলেকট্রনিক সেন্সর আছে। যেটা খুব সহজেই এই ফল্ট গুলিকে ডিটেক্ট করতে পারে এবং সেটা হচ্ছে সেই ফল্টি অংশের যেইটুকু সেই ফল্টি ইয়ার্নটুকুকে কেটে ফেলে দেয়া যায়। তো সেই হিসেবে এটা খুব বড় ধরনের একটা কাজ। যে ইয়ার্ন এর মধ্য থেকে যেগুলা খুবই ডিস্টার্বিং ফল্ট সেগুলোকে হচ্ছে আমরা কেটে আ মূল যেই আল্টিমেট ইয়ার্ন সেই ইয়ার্ন এর হচ্ছে আমরা স্ট্রেংথ বাড়াতে পারি। এবং একই সাথে হচ্ছে আমাদের এখানে ওয়াক্সিং এরও সুবিধা আছে। অর্থাৎ ইয়ার্নকে একটা ওয়াক্সিং ডিভাইসের সাথে নিয়ে যাওয়া হয়। ওয়াক্সিং ডিভাইসের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় যাতে করে কিছু পরিমাণ ওয়াক্স ইয়ার্নের গায়ে লেগে যেতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ওয়াইন্ডিং মেশিনের বেসিক কাজ। এরপরে আ আমরা হচ্ছে জানবো ওয়াইন্ডিং মেশিনের কি, কি কম্পোনেন্ট থাকে। বেসিক কি, কি কম্পোনেন্ট হচ্ছে ওয়াইন্ডিং মেশিনে থাকে। সবার ১ম হচ্ছে ২ টা কম্পোনেন্ট দেয়া আছে। একটা হচ্ছে ক্রেডল এবং আরেকটা হচ্ছে ড্রাম। আমরা নিশ্চয়ই জানি যে একটা আ ড্রাম হচ্ছে ওয়াইন্ডিং এর সাথে আমি যতটুকু জানি যে তোমরা আগে থেকে কিছুটা পরিচিত। তো একটা ড্রামের আসলে কাজ কি? ড্রামটা আসলে মূলত হচ্ছে ওয়াইন্ডিং এর জন্য আমরা যে কোণ বানাবো সেই কোণ প্যাকেজটাকে হচ্ছে মোশন প্রদান করে। আ আমরা এটা ভিডিওতে চলে যাই তাহলে হচ্ছে সুবিধা হবে। এবং আমাদের যদি মনে থাকে যে এইটা। এবং আমাদের যদি হচ্ছে মনে থাকে আমরা কিন্তু এই ড্রামটা যে ব্যবহার করি, মোটর থেকে মোশন কিন্তু সরাসরি এই ওয়াইন্ডিং মেশিনে ড্রামে গিয়ে পৌঁছায়। জি স্যার। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে প্যাকেজ মোশন পায়। প্যাকেজ কিন্তু নিজে থেকে আলাদা করে কোনো মোশন পায় না। সে ওয়াইন্ডিং মেশিনের ড্রামের উপরে হচ্ছে তার মোশনের জন্য নির্ভরশীল। আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে খুব ভালোই বোঝা যাচ্ছে এবং এইখানে ইয়ার্ন কোনটাকে হ্যান্ডেল করার জন্য একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে এবং যে প্যাকেজ হোল্ডার এরা সব মিলায় এদেরকে আমরা বলি হচ্ছে ক্রেডল। সব মিলায় এদেরকে আমরা বলি হচ্ছে ক্রেডল এবং আ তারপরে নিচে এই যে ড্রাম দেখা যাচ্ছে এবং ড্রামের গায়ে কিন্তু গ্রুভও দেখা যাচ্ছে যে খাঁজ কাটা। গ্রুভটার আসলে কাজ কি? সেটাও হয়তোবা আমাদের মনে পড়বে যে গ্রুভের কাজ হচ্ছে এই যে প্যাকেজের মধ্যে আমরা যেই আ ওয়াইন্ডিং করছি সেটা কি ক্রস ওয়াইন্ডিং হবে কি প্যারালাল ওয়াইন্ডিং হবে? এই ওয়াইন্ডিং এর ধাঁচটা নির্ভর করে হচ্ছে গ্রুভের উপরে। অর্থাৎ ইয়ার্ন গুলি এসে সবার ১ম গ্রুভে যায়। গ্রুভ হয়ে তারপরে হচ্ছে প্যাকেজের গায়ে আটকায়। আচ্ছা আমি একটু ব্রেক নিচ্ছি। একটু অপেক্ষা করো।
হ্যালো। ওয়েট করো, আসবে, একটু ওয়েট করো। ভাবছি আমার নেট আটকে গেছে, ভয় লাগছে, সরি। কিবরিয়া, কিবরিয়া হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিছে? অ্যাটেন্ডেন্স সবার লাস্টে নেওয়া হয় প্রতিদিন। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আমি আসলে সরি, আমাকে একটু সময় দিতে হবে। আমি এই ভিডিওটা তোমাদেরকে একটু ছেড়ে দিয়ে যাই, ভিডিওটা দেখতে থাকো, আমার একটু 2 মিনিট সময় को লাগবে। खोजें और उसे कोशिश। साफ करें। यदि इलेक्ट्रॉनिक यान क्लियरर के सदस्यों को सशक्त करके विनिर्माण उत्कृष्टता हासिल करने में और राष्ट्रीय व पहला वीडियो ऑपरेटर को ओवरकोट, टोपी, मुखौटा और कान के प्लग पहन लेने चाहिए। उसे सिर्फ छोटी बाह के चूड़ीदार या साड़ी ही पहननी चाहिए। ये काम करते समय सुरक्षित होता है ताकि कोई चोट ना पहुंचे। ऑपरेटर किसी भी धातु की अंगूठी, धातु के कड़े, लंबी ढीली लटकती चेन या धातु के पट्टे वाली कलाई घड़ी ना पहने। इससे सुनिश्चित होगा कि काम करते समय किसी प्रकार की दुर्घटना ना घटे। ऑपरेटर सूचना प्रदर्शन बोर्ड जरूर देखें ताकि विशेष फॉलोअप्स पर किसी भी तरह की जानकारी या निर्देश पर ध्यान दे सके। वो पिछले शिफ्ट ऑपरेटर से मिले और जरूरी हैंडओवर निर्देश ले ले। किसी विशेष फॉलोअप्स, चालू संख्या, किसी नमूने आदि के बारे में चर्चा कर ले। उसे मशीन के पास एक बार जाना चाहिए। चालू संख्या पर ध्यान दें। पहचान प्रदर्शन बोर्ड या आइडेंटिफिकेशन डिस्प्ले बोर्ड, कलर कोड प्रदर्शन या डिस्प्ले, ट्रॉली में कॉप्स स्टॉक, सभी पत्रिकाएं भरी हैं या नहीं, पेपर कोन स्टॉकर में पर्याप्त पेपर कोन है या नहीं, हाफ कॉप्स का स्टॉक, सक्शन चैम्बर में कचरे का स्तर आदि। वो ऑटो डॉफर की चालू अवस्था की, OHTC की ब्लोइंग या सक्शन अवस्था की, ट्रॉली ले जाती कॉप्स की अवस्था की जांच करें और देख लें कि कैस्टर पहियों में यार्न का कचरा ना हो और वे साफ हों। पेपर कोन वाली ट्रॉली को पेपर कोन स्टोरेज क्षेत्र से लेकर ऑपरेटर द्वारा ऑटो कोनर के पास रखा जाना चाहिए। मशीन संख्या, ड्रम संख्या, तारीख या शिफ्ट संख्या को खाली पेपर कोन पर लिखा जाना चाहिए। इसके बाद कोन को ड्रम संख्या के अनुसार क्रील पर रखना चाहिए। बाकी के पेपर कोन को हर M या C की गोल पत्रिका के नीचे स्टैंड पर रखा जाना चाहिए। कॉप्स वाली क्रेट को विशिष्ट ट्रॉली में ही स्टोरेज एरिया या संग्रह क्षेत्र से मशीन की तरफ ले जाया जाना चाहिए। ये सुनिश्चित करें कि क्रेट में अलग अलग संख्या के कॉप्स मिले हुए ना हों। कॉप्स उठाते समय उन पर किसी तरह के दाग ना लग जाएं, इसलिए दोनों हाथ साफ और सूखे होने चाहिए। दोनों हथेलियों पर मशीन के पास लटके बैग से फ्रेंच चॉक पाउडर लेकर लगाएं ताकि वे सूखे रहें। उसे कॉप्स क्रेट का डॉफ लेबल, जिस पर किसी त्रुटि के मामले में पहचान के लिए RAF संख्या रहती है, सत्यापित करनी होती है और क्रेट के सभी कॉप्स खत्म होने तक संभाल कर रखना होता है। यदि एक ही क्रेट में त्रुटि युक्त कॉप्स की संख्या ज्यादा हो तो उसे अपने सुपरवाइजर को वो RF संख्या बतानी चाहिए ताकि रिंग फ्रेम पर आवश्यक सुधारात्मक कार्यवाही की जा सके। उसे कॉप्स ट्रॉली से एक बार में कम से कम 4 कॉप्स उठाने चाहिए। प्रत्येक कॉप से अंडर वाइंडिंग कॉइल हटाने चाहिए और राउंड मैगजीन पॉकेट पर उन्हें डालें। ध्यान रखें कि कॉप से न्यूनतम यार्न लंबाई हटा दी जाए। ध्यान रखें कि हर मैगजीन में 2 पॉकेट में सिर्फ आधे कॉप्स ही डालें। इससे ये सुनिश्चित होगा कि बाकी के आधे कॉप्स इकट्ठे ना हो और तुरंत ही खत्म होते जाएं।
इससे ये भी सुनिश्चित होगा कि आधे कॉर्प्स एक के बाद एक ना डाले जाएं, जिससे कि बार बार ज्यादा संख्या के स्पाइस ना निकलें। इससे यार्न त्रुटिपूर्ण हो सकता है। यदि आधे कॉर्प्स का स्टॉक ना बचा हो तो इन पॉकेट्स में पूरे कॉर्प्स भी डाले जा सकते हैं। किसी भी तरह की लाल बत्ती जल रही है या नहीं, इसके लिए नियमित रूप से जांच करनी चाहिए। यदि ऐसा होता है तो तुरंत उस पर ध्यान दें और तभी कॉर्प्स डालते रहें। इससे ड्रम का रुकना कम होता है और उत्पादन में सुधार आता है। लाल बत्ती पर ध्यान देते समय ऑपरेटर को पहले कोन पर दबे हुए छोर को ढीला करना चाहिए। इससे स्पाइसिंग के अगले प्रयास के दौरान सक्शन आर्म से कोन का धागा खींचने में आसानी होगी। लाल बत्ती पर ध्यान देते समय सक्शन आर्म या ग्रिपर आर्म में किसी भी तरह के बंच यार्न को खोजें और उसे साफ करें। यदि इलेक्ट्रॉनिक यार्न क्लियरर के भीतर के रास्ते में कोई फ्लफ हो तो उसे कागज से साफ करके फिर ड्रम को रीस्टार्ट करें। ऑपरेटर सुनिश्चित करें कि वैक्स रोल सही तरह से घूम रहा हो। चालू वैक्स रोल को नए रोल से तब बदला जाना चाहिए जब उसकी चौड़ाई 3 मिलीमीटर बाकी रह जाए या जब इंडिकेटर बत्ती जलने लगे। नया वैक्स रोल लगाने से पहले वैक्स शाफ्ट को साफ किया जाना चाहिए ताकि किसी भी तरह का यार्न कचरा या बचा हुआ वैक्स पाउडर आदि हट जाए। वैक्स रोल को हमेशा प्लास्टिक वैक्स डिस्क के साथ ही प्रयोग करना चाहिए। एक ही वैक्स शाफ्ट में 2 प्रयोग किए हुए वैक्स रोल का एक साथ प्रयोग ना करें। नए और प्रयोग किए हुए वैक्स रोल को सही तरह से उचित बैग में ही बिना किसी जमे हुए फ्लफ के रखा जाना चाहिए। जब 2 घंटे में एक बार अलार्म सायरन बजे तब ऑपरेटर को अपने अपने चैम्बर में यार्न का कचरा और OHTC का कचरा हटाना चाहिए और उन्हीं के कचरेदान में डालना चाहिए। कचरा हटाने के बाद उसे मशीन के चारों ओर जाना चाहिए। फर्श पर गिरे हुए कॉर्प्स देखकर उन्हें उठाना चाहिए। यदि किसी विशेष स्पिंडल के पास फर्श पर ज्यादा कॉर्प्स गिरे हों तो आवश्यक सुधारात्मक कार्यवाही के लिए इसकी सूचना फिटर या सुपरवाइजर को देनी चाहिए। सुनिश्चित करें कि कोई खाली सामग्री, कॉर्प या कोन फर्श पर, मशीन में या आसपास ना गिरे हों। हमेशा ध्यान दें कि बिना किसी की जानकारी के कोई लाल बत्ती ना जल रही हो। यदि कोई यार्न क्रेडल से लटक रहा हो तो उसे हटाया जाना चाहिए। इससे बेकार में धागे नहीं टूटेंगे और खाली আচ্ছা সরি, আমার অনেক বেশি দেরি হয়ে গেল। হুম, একটা পার্সেল আসছিল, তো ওটা হচ্ছে ইয়ে কি বলে, এই এখনকার সময় খুব চলতেছে পালস অক্সিমিটার। তো আমার বড় ভাই হচ্ছে 2টা অর্ডার করছিল আর কি, তো সেগুলা হচ্ছে চেক করতে হইলো যে আসলে চলে কিনা। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা এখান থেকে বেশ কিছু দেখা গেছে। এটা তোমাদের হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও ওয়াইন্ডিং সেকশনের উপরে। তো বেশ চমৎকার ভিডিও এবং এটা রেজুলেশন খুব ভালো ভিডিওটার, এই জন্য এটা বেছে নেওয়া হয়েছে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো আচ্ছা, এতক্ষণ যে যদি কেউ দেখছো কিনা আমি ঠিক শিওর না, যদি কেউ দেখে থাকো ভিডিওর মধ্যে কোনো প্রশ্ন চাইলে করতে পারো, যে বুঝো নাই কোনো প্রশ্ন আছে যে ভিডিওতে এখানে এই কাজটা এরকম কেন হলো বা এরকম কিছু। না স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখানে ক্রেডল এবং ড্রাম নিয়ে আমরা কথা বলেছি, তারপরে আমরা হচ্ছে ম্যাগাজিন নিয়ে কথা বলবো। তোমরা হয়তো ভিডিওতে এতক্ষণে ম্যাগাজিনটা দেখে ফেলছো। জি ম্যাগাজিনে স্যার। আসলে, হ্যাঁ ম্যাগাজিনে আসলে আমরা যে কাজটা, তারপর আমি একটু বলি। এখানে ম্যাগাজিন দেখানো হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। এই যে এই অংশটুকুকেই বলা হচ্ছে, এটা কি, এটা এটা বলছে কিছু এই ব্যাগের ব্যাপারে? জি স্যার বলছে। আচ্ছা ঠিক আছে। তো এইখানে আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি ম্যাগাজিন, এবং ম্যাগাজিনে যেটা করা হয় যে আমি যেই প্যাকেজগুলিকে ফিট দিচ্ছি ওয়াইন্ডিং এ, সেটা হচ্ছে রিং ববিন গুলি। এই রিং ববিন গুলিকে হচ্ছে আমরা এখানে রেখে দেই ম্যাগাজিনে। এটা অনেকটা হচ্ছে আমাদের এই যে এই কি বলে, আমরা থ্রিলার বইতে যেরকমটা পড়ে থাকি যে পিস্তল কিংবা বন্দুকের আগ্নেয়াস্ত্রে যে ম্যাগাজিন থাকে ওখানে হচ্ছে আমরা গুলি রেখে দেই, যেন একটার পরে আরেকটা ফায়ার করতে সুবিধা হয়। এখানেও ঠিক ওরকম, যেন একটা রিং ববিনের পরই আরেকটা রিং ববিন যেন আমরা সাথে সাথে ব্যবহার করতে পারি। এই জন্য আমরা একাধিক হচ্ছে রিং ববিন আগে থেকেই যেখানে স্টোর করে রাখবো সেটাই হচ্ছে ম্যাগাজিন।
তবে অতি আধুনিক হচ্ছে ওয়াইন্ডিং মেশিনগুলিতে কিন্তু এই ম্যাগাজিন থাকে না। অতি আধুনিক ওয়াইন্ডিং মেশিনগুলোতে ম্যাগাজিন থাকে না। এটাও তোমরা নিশ্চয়ই দেখে ফেলছো, এটা হচ্ছে মেশিনের নিচে রিং ববিনটা উপর থেকে যখন ম্যাগাজিন থেকে আসে তখন সে নিচে এইভাবে হচ্ছে জমা হয়। ম্যাগাজিন ছাড়া ওয়াইন্ডিং মেশিন আমরা একটা দেখবো। যদি আমাদের মেশিনে হচ্ছে ম্যানুয়াল ট্রান্সপোর্টেশন হয়, যে রিং ফ্রেম থেকে হচ্ছে ম্যানুয়ালি আমাদেরকে রিং ববিন গুলিকে নিয়ে আসতে হবে, তখন সেখানে হচ্ছে আমরা এখানে এই ম্যাগাজিন ব্যবহার করি যে ম্যানুয়াল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। আর যদি রিং ফ্রেম থেকে আমাদের ওয়াইন্ডিং মেশিনে তোমার হচ্ছে আসাটা, রিং ফ্রেম থেকে ওয়াইন্ডিং মেশিনে প্যাকেজ আসাটা যদি হচ্ছে অটোমেটিক হয়, তখন হচ্ছে এটাকে আমরা তোমার হচ্ছে যেটা করব যে ম্যাগাজিন ছাড়া হচ্ছে নিয়ে আসবো অটোমেশনের মাধ্যমে। সেটা আমরা দেখব একটু পরেই, যে কিভাবে ম্যাগাজিন ছাড়া অটোমেটিক্যালি নিয়ে আসা যায়, সেই সিস্টেমটা আমরা দেখব। তো ম্যাগাজিন হয়ে গেল, তারপর টেনশন অ্যাসেম্বলি। টেনশন অ্যাসেম্বলি আমাদের ভিডিওতে হয়তো বা আমরা বুঝতে পারবো না যে এইটাই টেনশন অ্যাসেম্বলি। বাকি নাম শুনে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এখানে কিছু ইয়ার্ন গাইড থাকবে, যে গাইডগুলি হচ্ছে ইয়ার্নকে একটা টেনশন সহকারে তারপরে হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের মধ্যে নিয়ে যাবে। একটা টেনশন সহকারে তারপরে হচ্ছে ওয়াইন্ডিং মেশিনে পৌঁছে দিবে। এটাই হচ্ছে টেনশন অ্যাসেম্বলির কাজ। টেনশনটা কেন দরকার? কারণ যদি উপযুক্ত পরিমাণ টেনশন না থাকে তাহলে প্যাকেজটা কিন্তু কম্প্যাক্ট হবে না মোটেও, প্যাকেজটা হচ্ছে লুজ হয়ে যাবে। আর হচ্ছে একটা লুজ প্যাকেজ থেকে ইয়ার্ন বের হয়ে আসতে পারে। একটা লুজ প্যাকেজ হচ্ছে প্যাকেজ অনেক বড় জায়গা দখল করবে। একটা লুজ প্যাকেজ মোটেও স্টেবল হবে না। আমি আরেকটা ভারী প্যাকেজের সাথে যদি ধাক্কা খাই তাহলে ইয়ার্ন বের হয়ে আসতে পারে, বেশ সমস্যা। তো এই কারণে আমাকে হচ্ছে খুব পারফেক্টলি ইউনিফর্ম টেনশন নিয়ে তারপরে হচ্ছে প্যাকেজের মধ্যে ইয়ার্নকে পেঁচানো প্রয়োজন। এরপরে যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইয়ার্ন ক্লিয়ারার। এবং মানে আমি যেটা বলছিলাম যে কখনো কখনো মনে হয় যে কোন তৈরি করাই কি আসল কাজ, নাকি হচ্ছে ফল্ট ক্লিন করাটা হচ্ছে মানে তার মূল কাজ ওয়াইন্ডিং মেশিনে, এটাই এখন ধাঁধায় পড়ে যেতে হয়। ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে এমন একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। সেটা কি সেন্স করে? সেটা হচ্ছে মানে একটা ইয়ার্নের তোমার হচ্ছে কোয়ালিটি অ্যানালাইসিস করবে। মানে ইয়ার্নের প্রত্যেকটা ইঞ্চের কোয়ালিটি সে অ্যানালাইসিস করতে পারে। এবং যদি হচ্ছে, যেহেতু সে অ্যানালাইসিস করে, যদি হচ্ছে কোনো জায়গায় তোমার অতিরিক্ত থিক প্লেস হয়, তারপরে হচ্ছে অতিরিক্ত থিন প্লেস হয়, তারপরে হচ্ছে তোমার অতিরিক্ত ন্যাপস হয়ে যায়, কিংবা হেয়ারিনেসও যদি অতিরিক্ত হয়, তখন হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার এটাকে ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ, এই জায়গাটায় থিক প্লেসটা খুবই ডিস্টার্বিং, এই জায়গায় থিন প্লেসটা খুবই ডিস্টার্বিং। তো যখন ইয়ার্ন ক্লিয়ারার কোন একটাকে তোমার হচ্ছে ফল্ট হিসেবে চিহ্নিত করবে যে ডিস্টার্বিং ফল্ট, তখন হচ্ছে এই ফল্টটাকে কেটে ফেলে দেওয়া হবে। এই ফল্টটাকে কেটে ফেলে দেওয়া হবে। প্রথমত কি হবে, যে সেন্সিং ডিভাইসের উপর থেকে এবং নিচ থেকে একটা যে দুই পাশে দুইটা কেটে এরকম কাট করে হচ্ছে কেটে দিবে। যে অংশটুকু কেটে ফেলা হলো সেই অংশটুকু একটা পাইপ সাকশন করে সেটাকে নিয়ে যাবে। কেটে ফেলা অংশটাকে একটা পাইপ সাকশন করে সেটাকে নিয়ে যাবে। যেই পাইপ সাকশন করে নিয়ে যাবে তাকে বলা হয় হচ্ছে ওয়েস্ট সাকশন পাইপ। এই যে এখানে লেখা আছে ওয়েস্ট সাকশন পাইপ। ডিউরিং ইয়ার্ন কাটিং এন্ড স্প্লাইসিং ইট সাকস দ্য ওয়েস্ট ইয়ার্ন। অর্থাৎ যত ধরনের, এই যে একটা ইয়ার্ন যখন হচ্ছে আমরা কেটে ফেললাম ফলটি, তখন এটাকে সে হচ্ছে সাকশন করে নিয়ে যাবে, সেটাই হচ্ছে ওয়েস্ট সাকশন পাইপ। এখান থেকেও আমাদের ওয়েস্ট সাকশন পাইপটা খুব একটা ভালো বোঝা যায় না। যদি হচ্ছে ভিডিও দেখতে দেখতে কোথাও আমরা দেখে ফেলি তাহলে তখন আমাদেরকে দেখাবো। আর ইয়ার্ন ক্লিয়ারারটা আমরা একটু ভালো করে দেখে আসি, ওটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস। স্যার কাটার পরে স্প্লাইসিং করবে না স্যার? জি, জোড়া আমরা দিবেন একটু- আবার? হ্যাঁ হ্যাঁ দিবে, অবশ্যই দিবে, না দিলে তো আর হবে না। জি স্যার। স্প্লাইসিংটা কিভাবে করে সেটা আমরা দেখবো একটু পরে। ऑपरेट আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কার্সার দিয়ে একটা ডিভাইসকে দেখাচ্ছি যেটার গায়ে লেখা আছে উস্টার কোয়ান্টাম 3। যেটার গায়ে লেখা আছে উস্টার কোয়ান্টাম স্যার। 3। এই উস্টার কোয়ান্টাম 3 লেখা, এবং দেখো ভিতরে একটু লাইটও জ্বলছে। এবং আমার যে ইয়ার্নটাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে সূক্ষ্ম ইয়ার্ন, সে কিন্তু এই লাইটের ভিতর দিয়ে গিয়ে উপরে দিয়ে গিয়ে তারপরে উপরে কোণের মধ্যে পেঁচাচ্ছে। এই উস্টার কোয়ান্টাম 3 লেখা যেটা, এটাই হচ্ছে একটা ইয়ার্ন ক্লিয়ারার। এবং ওই ভিতরে লাইট জ্বলছে, এগুলা হচ্ছে বিভিন্ন লাইট সেন্সর। তো এরা আসলে যেটা করে, এই এই সিস্টেমটা, এই ইয়ার্ন ক্লিয়ারিং সিস্টেমটা আমরা আগেই বলেছি এটা একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। ইয়ার্নের প্রত্যেকটা ইঞ্চ, প্রত্যেকটা সেন্টিমিটার, প্রত্যেকটা গজকে হচ্ছে সে নিখুঁতভাবে অ্যানালাইসিস করতে পারে, এবং যদি কোনো ফল্ট ধরা পড়ে সেটাকে সে চিহ্নিত করতে পারে। তো তার মানে ইয়ার্ন ক্লিয়ারের কাজ আসলে হচ্ছে এইটা।
যে সে হচ্ছে ইয়ার্নের প্রত্যেকটা অংশকে চেক করে করে তারপর উপরের দিকে পাঠাবে। যদি কোনো ফল্ট ধরা পড়ে তাহলে হচ্ছে ক্লিয়ারের উপরে একটা কেচি নিচে একটা কেচি সেটা হচ্ছে এরকম ক্যাট করে কেটে ফেলবে এবং সাকশন করে ওইটুকু অংশকে নিয়ে যাওয়া হয়। আর ইয়ার্ন ক্লিয়ারের উপরে তোমরা এই যে সাদা রঙের স্যার একটা সাকশনারটা কোথায় থাকে স্যার, যেখানে সাকশন করে নিয়ে যাবে? সাকশনটা এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, বোঝানো ও গেলে আমি তোমাকে দেখাবো। আচ্ছা স্যার। তো এইখানে তোমার হচ্ছে একটা মোমের ডিব্বা দেখা যাচ্ছে, এটা অবশ্য আমি দেখাই তীর চিহ্ন দিয়ে। এই এখান দিয়ে এইটুকু অংশ জুড়ে এটা হচ্ছে একটা মোমের ডিব্বা। অবশ্য ভিডিওতে তোমরা মনে হয় দেখে ফেলেছো, একজন হচ্ছে ওয়ার্কার এসে এটাকে চেঞ্জ করছিলেন। জি স্যার। হ্যাঁ, তোমরা কেউ খেয়াল করছো কিনা? তো এটাই হচ্ছে আমার ওয়াক্সিং এর জন্য, এটা আমার ওয়াক্স। এই নীল রঙের এটা হচ্ছে প্লাস্টিকের প্যাকেজ, এর উপরে সাদা রঙের এই মোমের ডিব্বাটা বসায় দেওয়া হয় এবং এই মোমটা যখন ক্ষয় হতে 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 যদি 3 মিলিমিটারের নিচে চলে আসে তখন মেশিন সিগন্যাল দেয়, আরেকজন ওয়ার্কার গিয়ে হচ্ছে সেই ওয়াক্সটাকে আবার পুনরায় চেঞ্জ করে। তো ইয়ার্ন কিন্তু এই ওয়াক্সের সাথে তোমার হচ্ছে স্যার গায়ে ওয়্যাক্সের 3 মিলিমিটারে কি বললেন স্যার, বুঝলাম না। হ্যাঁ, এই ওয়াক্সটা যখন ব্যবহার হতে থাকবে হতে হতে এই ওয়াক্সটা কমে আসবে না ধীরে ধীরে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ওয়াক্সটা এসে যখন মানে একদম ছোট হয়ে যাবে 3 মিলিমিটার পর্যন্ত চলে আসবে তখন হচ্ছে মেশিন সিগন্যাল দিবে যে হচ্ছে তোমার এই ওয়াক্সের প্যাকেজটা ফুল চেঞ্জ। হয়ে গেছে। হ্যাঁ, ও এটাকে আচ্ছা। চেঞ্জ করতে হবে। জি স্যার। ইয়ার্ন যেহেতু ওয়াক্সের গায়ে লেগে তারপরে উপরে ওয়াইন্ডিং এর প্যাকেজের সাথে যায়, তখনই হচ্ছে আহ, এই ইয়ার্নের গায়ে একটা ওয়াক্সের লেয়ার পড়ে যায় আর কি। যাই হোক, তো এখান থেকে আমরা ওয়াক্সটাও দেখলাম এবং ইয়ার্ন ক্লিয়ারারটাও আমরা হচ্ছে দেখে ফেললাম। উস্টার স্যার কোম্পানি ওয়াক্সিংটা কেন করা হয়? ওয়াক্সিং করা হয় আমার ইয়ার্নের সুবিধার্থে, যে এখানে যদি আমরা ওয়াক্সিং করি তাহলে পরবর্তী সময়ে বিশেষ করে আমাদের নিচিং এ গেলে সুবিধা হবে। প্রচুর হচ্ছে সেখানে আমাদের বিভিন্ন ইয়ার্ন গাইড আছে। তো যদি ওয়াক্স করা হয় তাহলে সেটা একটা ফ্রিকশন এড়াতে সহায়তা করে। তাহলে স্যার সাইজিং এ গেলে স্যার প্রবলেম হয় না স্যার? কোথায়? যখন স্যার সাইজিং করানোর জন্য ইয়ার্নটা নেওয়া হয় হুম, হুম। তখন আগে যদি স্যার ওয়াক্স লেগে থাকে তাহলে কি স্যার সাইজ ম্যাটেরিয়াল গুলো অ্যাবজর্ব করতে পারে ইয়ার্নটা? হ্যাঁ, কারণ সাইজিং এর সময় হচ্ছে বিশেষ করে হ্যাঁ, কারণ এটা ওয়াক্সিংটা খুবই তোমার হচ্ছে কি বলা যায়? খুবই হালকা ওয়াক্সিং। এটা কিন্তু একবারে যে হচ্ছে পিওর কোটিং করে দিচ্ছি এরকম ওয়াক্সিং না। একদমই হচ্ছে গায়ে লেগে কিছুটা স্লাইট ওয়াক্সিং হয়। একেবারে যে হচ্ছে আমরা ওয়াক্সে ডুবিয়ে নিয়ে আসছি, সাইজিং এ আমরা যেরকমটা করি ঠিক এত বেশি হচ্ছে ওয়াক্সিং করা হয় না এখানে। অল্প কিছু। তো জি স্যার। ওয়াক্সিং এর পাশ দিয়ে আমরা হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে যাই। উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ইয়ার্ন ক্লিয়ারার কেও দেখলাম আর হচ্ছে আমরা এই ওয়াক্সিং যেটা করি এই কি বলা যায়? এই ওয়াক্সিং ডিভাইস যেটা এটাকেও আমরা হচ্ছে দেখলাম। ইয়ার্ন ক্লিয়ারার যে শুধুমাত্র উস্টার কোম্পানির হয় তা কিন্তু না। উস্টার ছাড়া আরেকটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড আছে। কারো কারো মতে যে উস্টার চাইতে ওই ব্র্যান্ডেরটাই বেশি ভালো, সেটাকে বলা হয় লোফে। LOEPFE, লোফে, লোফে ব্রাদার্স। ওখান থেকে হচ্ছে লোফে। লোফে কোম্পানিরও হচ্ছে বেশ ভালো ইয়ার্ন ক্লিয়ারার আছে। তো বর্তমান সময়ে দুইটাই খুব বেশি চলে, উস্টার আরেকটা হচ্ছে লোফে। এই দুইটাই ইয়ার্ন ক্লিয়ারার বেশ চমৎকার। তারপরে হচ্ছে না বুঝলে আমাকে থামায় দিও। এখন সাকশন মাউথ আর রিটাই পাইপ। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে যে কিভাবে আমাদের স্প্লাইসিংটা হবে বা কিভাবে ইয়ার্ন ক্লিয়ারিংটা হবে, এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে খুব অল্প একটা ছবির মাধ্যমে সহজে ইয়ার্ন ক্লিয়ারিং প্রসেসটাকে বোঝানো হয়েছে। যে প্রথমে মেশিনের নিচে একটা রিং ববিন থাকবে। এই রিং ববিনটাকে হচ্ছে আমরা কি করব? এই রিং ববিনটাকে নিয়ে আমরা হচ্ছে কোণের মধ্যে পেঁচাবো। তো কোণের মধ্যে পেঁচানোর আগে সেটাকে এই যে ম্যাগনিফাইং গ্লাসটাকে এখানে রূপক অর্থে দেখানো হয়েছে। ধরা যাক ম্যাগনিফাইং গ্লাসটাই আমাদের ইয়ার্ন ক্লিয়ারার। তো ইয়ার্ন ক্লিয়ারার সেটাকে হচ্ছে চেক করতে থাকবে। যদি কোনো ধরনের ফল্ট ধরা পড়ে, যেমন এখানে দেখা গেল যে একটা থিক প্লেস ধরা পড়েছে, ডিস্টার্বিং থিক প্লেস, তো সেটাকে হচ্ছে উপর থেকে নিচ থেকে কেচি দিয়ে কেটে ফেলা হবে।
কেটে ফেলার পরে ওয়েস্ট সাকশন পাইপের মাধ্যমে এই যে ফল্টি অংশটা ছিল এই ফল্টি অংশটাকে সাকশন করে নিয়ে যাওয়া হবে। এবং এখন কিন্তু যখন কাটার পরে আমরা কিন্তু একটু ঝামেলায় পড়ে গেলাম, কারণ ইয়ার্ন আগে ছিল একটা, কাটার পরে কিন্তু ইয়ার্ন হয়ে গেছে দুইটা। একটা প্রান্ত হচ্ছে কোণের গায়ে, আরেকটা প্রান্ত হচ্ছে রিং ববিনের গায়ে। একটা প্রান্ত হচ্ছে কোণের গায়ে আর একটা হচ্ছে রিং ববিনের গায়ে। তো রিং ববিনের হচ্ছে গায়ে যে প্রান্তটা থাকবে, যে প্রান্তটা হচ্ছে রিং ববিনের গায়ে থাকবে, সেই প্রান্তটা করবে কি, রিং ববিনের গায়ে লেগে থাকা অংশটা হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে, এবং কোণের গায়ে যে প্রান্তটা সেটাও নিয়ে আসতে হবে। কারণ আমি যদি জোড়া লাগাতে চাই দুইটাকে যদি আমি আবার জোড়া দিয়ে প্রসেস চালু করতে চাই, তাহলে কিন্তু দুইটা ইয়ার্নকে আমাকে অবশ্যই এক জায়গায় হচ্ছে নিয়ে আসতে হবে। তো এখন এখানে আমরা যেটা করব যে তাদেরকে যখন আমি ওভারল্যাপ করব, সেই পুরান সমস্যা, যে তাদেরকে আমি যখন ওভারল্যাপ করব একসাথে নিয়ে আসব, তখন কিন্তু অবশ্যই আমাকে একটা বিশেষ ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে, যেন হচ্ছে কোনো ধরনের থিক প্লেস তৈরি না হয়। কারণ মনে করো আমার হাতে এটা একটা ইয়ার্ন, মনে করো এই ইয়ার্নের ক্রস সেকশনে 100টা ফাইবার, এই ইয়ার্নের ক্রস সেকশনেও 100টা ফাইবার। এখন যদি আমি দুইটাকে এভাবে জোড়া লাগাই, এখন যদি আমি এই দুটাকে যদি এভাবে জোড়া লাগাই ওভারল্যাপ করে, তাহলে তো জয়নিং পয়েন্টটাতে কিন্তু 200 ফাইবার হয়ে গেল, একটা নতুন থিক প্লেস হয়ে গেল। তাহলে থিক প্লেস পেয়ে ইয়ার্নকে কাটলাম, জোড়া লাগার জন্য আরেকটা থিক প্লেস যদি হয়েই যায়, তাহলে তো আসলে এটার কোনো মানে হলো না। এই জন্য আমার একটা বিশেষ ধরনের ইয়ার্ন পিসিং পদ্ধতি দরকার, যেখানে কোনো ধরনের নটিং তৈরি হবে না। সেই পদ্ধতিটাকেই আমরা বলি হচ্ছে স্প্লাইসিং। এখানে আমরা এই চারকোনা বাক্সটা দিয়ে রূপক অর্থে স্প্লাইসিং বোঝানো হচ্ছে, যে স্প্লাইসিং করে দেওয়া হবে এমন ভাবে যে কোনো ধরনের বাড়তি থিক প্লেস যেন তৈরি না হয়। কিভাবে স্প্লাইসিংটা করে আমরা একটু পরে দেখবো। তো পুরান আলোচনায় ফিরে আসি, যে এই যে আমার ইয়ার্নটাকে কেটে ফেলার পরে দুইটা ভাগে ভাগ হয়ে গেল ইয়ার্নটা, একটা ইয়ার্ন চলে গেল কোণের গায়ে, একটা ইয়ার্ন চলে আসলো হচ্ছে রিং ববিনের গায়ে। এখন তো স্প্লাইসারের কাছে এই দুইটা ইয়ার্নকে নিয়ে আসা লাগবে। স্বয়ংক্রিয়ভাবে নিয়ে আসার জন্য আমার এখানে দুইটা রোবোটিক হ্যান্ড কাজ করে, বা দুইটা অটোমেটিক হ্যান্ড কাজ করে। সেই দুইটা অটোমেটিক হ্যান্ডের একটার নাম হচ্ছে সাকশন মাউথ, আর একটার নাম হচ্ছে রিটাই পাইপ। RETIE, রিটাই পাইপ। আমরা একটু দেখি সাকশন মাউথ এবং রিটাই পাইপের কাজ। খেয়াল করো, আমরা এই হেডটার দিকে নজর দিব। এই হেড, আমাদের ওয়াইন্ডিং মেশিনের ক্যাপাসিটি কিন্তু বিচার হয় হচ্ছে নাম্বার অফ ড্রামের হিসাবে, যে ওয়াইন্ডিং মেশিনে কতগুলি ড্রাম সেই হিসাবে। ওয়াইন্ডিং মেশিনে সাধারণত আমরা 120 ড্রামের হচ্ছে ওয়াইন্ডিং মেশিনটাই ব্যবহার করি। এক একটা ড্রামকে এক একটা হেডও বলতে পারি। যেমন আমি যদি বলি ওয়াইন্ডিং মেশিনে কতগুলো হেড, তার মানে হচ্ছে আমার কাছে নাম্বার অফ ড্রাম জানতে চাওয়া হচ্ছে। তো আমাদের ওয়াইন্ডিং মেশিন গুলিতে সাধারণত হচ্ছে নাম্বার অফ ড্রাম থাকে 120টা। তো এখন যাই হোক, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে যে হেড, সেটা সেই হেডটা আমরা চিন্তা করব। যে এই হেডটার কথা চিন্তা করি। মনে করো ইয়ার্ন কাটা হয়ে গেল, এই এখানে কিন্তু হচ্ছে ইয়ার্নটা কেটে গিয়েছিল, এবং কেটে যাওয়ার পরে ড্রামটা থেমে গিয়েছিল। খুব মানে খুব অল্প সময়ের জন্য, 1 সেকেন্ডের অল্প সময়ের জন্য টের পাওয়া যায় যে ড্রামটা থেমে গিয়েছিল। এই যে দেখো, ড্রামটা থেমে গেছে। না, এখনো থামে নাই, এখনো চলছে। আচ্ছা, অল্প সময়ের জন্য বোঝায়। যাই হোক, তো কোনো একটা ইয়ার্ন যখন হচ্ছে তোমার ইয়ে হবে, ছিঁড়ে যাবে, তখন ড্রামটা যখন ছিঁড়ে গেল, সরি ইয়ার্নটা যখন ছিঁড়ে গেল, তখন এই যে যেরকমটা বললাম, যে ইয়ার্নের একটা অংশ চলে যায় হচ্ছে রিং ববিনের গায়ে, আরেকটা অংশ চলে আসে হচ্ছে ইয়ার্ন কোণের গায়ে। ইয়ার্ন কোণে থাকা প্রান্তটাকে হচ্ছে নিয়ে আসাটা সাকশন মাউথের কাজ। তোমরা নিশ্চয়ই দেখেছো একটা রোবোটিক হ্যান্ড কালো রঙের নিচ থেকে উঠে এসছে, এটাই হচ্ছে সাকশন মাউথ। এই সাকশন মাউথ উপরে চলে আসছে, বাম দিকের হেডেও তাই সাকশন মাউথ একটা উপরের দিকে চলে যাচ্ছে, হয়তো বা বাম দিকের ড্রামেও কোনো একটা ইয়ার্ন ব্রেকেজ হয়েছে নিশ্চয়ই। তো সাকশন মাউথ এসে করে কি, সে সাকশন করা শুরু করে, ওইদিকে প্যাকেজ তো ঘুরছে, সে সাকশন করতে থাকে।
প্যাকেজ তো ঘূর্ণায়মান। তো সেই প্যাকেজ থেকে হচ্ছে যেই মাত্র ইয়ার্নের প্রান্তটা সাকশন মাউথের কাছে আসে, তখনই হচ্ছে এই ইয়ার্নটা থেকে এই প্যাকেজ থেকে ইয়ার্নটা সাকশন মাউথে চলে আসে, যেহেতু সে সাকশন করতে থাকে ক্রমাগত। প্যাকেজ কিন্তু এখন ওয়াইন্ডিং ড্রামটা হচ্ছে থেমে উল্টা দিকে ধীরে ধীরে ঘুরছে, ধীরে ধীরে ঘুরছে। এই ইয়ার্নটাকে সে নিয়ে আসলো, ইয়ার্নটাকে নিয়ে এসে পৌঁছে দিল স্প্লাইসারের কাছে। স্প্লাইসারের কাছে সে পৌঁছে দিয়েছে, এবং স্প্লাইসার কোথায়? এই যে এই নিচে, এটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। এই অংশটা, এই যে হলুদ রং, অ্যাশ রং, সবুজ আলো জ্বলছে, এটা ওই লোফে ব্র্যান্ডের ইয়ার্ন ক্লিয়ারার। তোমাদেরকে যে কিছুক্ষণ আগে নাম বলেছিলাম, এটা লোফে ব্র্যান্ডের ইয়ার্ন ক্লিয়ারার। তো ইয়ার্ন ক্লিয়ারের নিচেই হচ্ছে এইটুকু অংশ, এদেরকেই বলা হয় হচ্ছে স্প্লাইসার। এইটুকু অংশে হচ্ছে স্প্লাইসিংটা হয়। কিভাবে হয় তোমাদেরকে দেখাবো। তো নিচ থেকে একটা ছোট্ট, এই যে চিকন একটা, এটাকে বলা হয় রিটাই পাইপ। এই রিটাই পাইপটা তার কি কাজ? সে হচ্ছে ওই রিং ববিনের গায়ে যে ইয়ার্নের প্রান্তটা ছিল, সেই ইয়ার্নের প্রান্তটা সেই স্প্লাইসারে পৌঁছে দিল। এই রিটাই পাইপটা এখনো দেখা যাচ্ছে না, এই যে নিচ থেকে উপরে চলে আসছে, এই নিচ থেকে উপরে চলে আসছে। স্প্লাইসারটা কি স্যার ওই সবুজ কালারের সেন্সরটা লাইট সেন্সরের নিচে কি থাকে? জি জি, সে হচ্ছে আচ্ছা। জোড়া লাগানোর কাজ করবে, যে ইয়ার্নটাকে জোড়া লাগানো। এখন সে কিভাবে ইয়ার্নটাকে জোড়া লাগাবে? ইয়ার্নটাকে কিভাবে জোড়া লাগাবে সেটা হচ্ছে স্প্লাইসারের কাজ। তো সেটা আমরা একটু দেখে আসি যে কিভাবে ইয়ার্নটাকে জোড়া লাগানো হয়। ইয়ার্নটাকে জোড়া লাগানোর জন্য যেমন এটা একটা স্প্লাইসারের ক্লোজ অ্যানিমেশন ভিডিও। দুইটা ইয়ার্ন, সাকশন মাউথ এবং হচ্ছে রিটাই পাইপ, দুইটা ইয়ার্নকে একটাকে উপর থেকে একটাকে নিচ থেকে এনে একত্রিত করলো। তো মূলত এইটুকু অংশ হচ্ছে স্প্লাইসিং চেম্বার। ইয়ার্ন দুইটাকে একসাথে রাখা হলো। আর এই এখানে মূলত এই যে অংশটা আমি তোমাদেরকে মাউস দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে টুইস্টিং চেম্বার। দুইটা ইয়ার্নকে যে ছোট্ট একটু খাঁজের ভিতরে রেখে দেওয়া হয়েছে, এটা কিন্তু আসলে একটা গোলাকার সিলিন্ড্রিক্যাল চেম্বার। ক্রস সেকশন দেখানোর কারণে এটাকে প্লেন মনে হচ্ছে, আসলে এটা সিলিন্ড্রিক্যাল চেম্বার। তো এই চেম্বারটার ক্ষেত্রে হচ্ছে এই চেম্বারটা টুইস্টিং চেম্বার এখানে, অর্থাৎ এখানে টুইস্ট করা হবে। আর এই যে টুইস্টিং চেম্বারের উপরে এখানে একটা গোল ছিদ্র, এখানে একটা গোল ছিদ্র, এটা হচ্ছে আনটুইস্টিং চেম্বার। প্রথমেই দুইটা ইয়ার্নের জন্য দুইটা আনটুইস্টিং চেম্বার। টুইস্টিং চেম্বার একটাই, যেহেতু দুইটাকে একসাথে টুইস্ট দেওয়া হবে, কিন্তু দুইটা ইয়ার্নকে আলাদা আলাদা আনটুইস্টিং চেম্বারে আনটুইস্ট করা হবে। কেন সেটা একটু বলছি। তোমাদেরকে দেখাই যে ইয়ার্নটা আনটুইস্টিং চেম্বারে চলে আসে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে দেখবা দুইটা ইয়ার্ন, একটা ইয়ার্ন এটাকে দেখা যাবে না, একটা ইয়ার্ন উপরে আনটুইস্টিং চেম্বারে যাবে, একটা ইয়ার্ন নিচের আনটুইস্টিং চেম্বারে আসবে। এই তো, এই ইয়ার্নটা হচ্ছে ভিতরে আনটুইস্টিং চেম্বারে চলে যাচ্ছে। যখন চলে গেল তখন হচ্ছে একটা এয়ার কারেন্টের মাধ্যমে এটাকে আনটুইস্ট করে ফেলা হবে। একটা বাতাসের ঘূর্ণির মাধ্যমে এটাকে আনটুইস্ট করে ফেলা হবে। এটাও কিন্তু একটা ক্লোজড চেম্বার, যেহেতু অ্যানিমেশনে দেখাচ্ছে তাই ক্রস সেকশন দেখাচ্ছে, কিন্তু এটা একটা ক্লোজড চেম্বার। এয়ার ফ্লো আসবে এবং বাতাসের ঘূর্ণি এসে তার টুইস্টের উল্টা দিকে ঘুরায় এটাকে আনটুইস্ট করে ফেলবে এবং একই সাথে সাকশন করে নিয়ে যাবে। কেন সাকশন করা জরুরি? এটা একটা ইয়ার্ন, এই ইয়ার্নের এখানে হচ্ছে মনে করো 100টা ফাইবার, এটাও একটা ইয়ার্ন, এই ইয়ার্নের এখানে 100টা ফাইবার, দুটাকে ওভারল্যাপ করলে কিন্তু 200 ফাইবার হয়ে যাবে। এখানে যেটা করা হয়, আনটুইস্ট করে তোমার এই, তারপর আনটুইস্ট করার পরে সাকশন করে এই জায়গা থেকে কিছু পরিমাণ ফাইবারকে সরায় নেওয়া হবে, এবং এই জায়গা থেকেও তোমার হচ্ছে কিছু পরিমাণ ফাইবারকে সরায় নেওয়া হবে। অর্থাৎ দুই ইয়ার্ন থেকেই অ্যারাউন্ড 50%, একেবারে মানে নিখুঁতভাবে 50% নেওয়া যাবে না, কিন্তু অ্যারাউন্ড 50% ফাইবারকে এটা থেকেও সরায় নেওয়া হবে, এটা থেকেও সরায় নেওয়া হবে। তাহলে এই ক্রস সেকশনে ছিল 100 ফাইবার, আমি আনটুইস্ট করে কিছু সাকশন করে নিয়ে গেলাম, 50টা রয়ে গেল। এখানেও তাই ছিল 100 ফাইবার, আনটুইস্ট করে 50টাকে নিয়ে গেলাম, 50টা রইলো। তাহলে এখন যদি তাদেরকে একটার উপর আরেকটাকে ওভারল্যাপ করি, তাহলে কিন্তু এখন ওভারল্যাপিং পয়েন্টে 100টা ফাইবার থাকবে, অর্থাৎ আগের মতো তোমার নটিং হচ্ছে না বা নতুন করে থিক প্লেস তৈরি হচ্ছে না। এই হচ্ছে আমাদের এখানে কৌশল। তাহলে স্যার এখানে এখানে দেখো,
জি ছেঁড়া দুই প্রান্তই না, প্রান্তটা ব্রেক ব্রেক হয়েছে স্যার, এই দুইটা প্রান্তই তো নেওয়া হবে, বাড়তি কোনো ইয়ার্ন বা ফাইবার তো না নেওয়া না হবে না। না না নেওয়া হবে না, ওই দুই প্রান্তটাই। জি স্যার। হ্যাঁ এই যে কিছু পরিমাণ হচ্ছে আনটুইস্ট করে সাকশন করে নিয়ে যাওয়া হলো। এখন ওইটা থেকে একই জিনিস, এখান থেকে একটা আর ওই আনটুইস্টিং চেম্বার থেকে একটা এসে, দুইটাই আনটুইস্টিং এসে টুইস্টিং চেম্বারে তাদেরকে আবারও বিপরীত দিকে, যেদিকে হচ্ছে টুইস্ট দিলে হচ্ছে তার ইয়ার্নের সাথে ম্যাচ করবে সেদিকে টুইস্ট দিয়ে ছেড়ে দেওয়া হবে। ব্যাস। এখানে যদিও খুবই স্লো মোশনে দেখানো হয়েছে, কিন্তু আমরা ভিডিওতে তো দেখলাম মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে আর কি এই কাজটা করতে। আচ্ছা আমরা একটু আজানের বিরতিতে যাচ্ছি, আজানের পরে আবার শুরু করছি। জি আচ্ছা আমরা শুরু করি আবারও। এখানে ছিলাম। আচ্ছা তো এখানে ও স্প্লাইসিং নিয়ে কথা বলছিলাম। আচ্ছা তাহলে আশা করি তোমরা স্প্লাইসিংটা বুঝতে পারছো। আর স্প্লাইসিং এর পরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো দরকার ছিল, ওই যে যদি আমরা হয় ম্যাগাজিন ছাড়া যদি আমাদের মেশিন হয় তাহলে কিরকম হবে। যেমন এই মেশিনটাতে খেয়াল করো এখানে কিন্তু কোনো ম্যাগাজিন নাই। ম্যাগাজিন যদি না থাকে তাহলে এই ইয়ার্ন প্যাকেজ গুলো আসলো কিভাবে? এই যে নিচে হচ্ছে তাদের গতি বা তাদের ট্র্যাক আছে, এই ট্র্যাক ধরে 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 হচ্ছে এই প্যাকেজগুলি সরাসরি রিং ফ্রেম থেকে এখানে চলে আসে। এবং প্যাকেজ যখন একটা প্যাকেজ শেষ হয়ে যায় সেটাও এমটি প্যাকেজটাও হচ্ছে আবার এই ট্র্যাক ধরে ধরে তারা রিং ফ্রেমে পৌঁছে যায়। অর্থাৎ এখানে স্যার ওয়াইন্ডিং, হ্যাঁ বলো।
স্যার একটু স্যার দুঃখিত স্যার হ্যাঁ, অবশ্যই স্যার বলো। ম্যাগাজিনের বিষয়ে যখন বলছিলেন স্যার হুম, হুম। তখন আমার স্যার নেটওয়ার্কটা চলে গেছিল স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। একটু স্যার বলবেন আচ্ছা। আবার স্যার? হ্যাঁ, ম্যাগাজিন হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট, যেটা যেমন ধরা যাক এই যে এখানে। তোমার কি প্রশ্ন, ম্যাগাজিন কি? না স্যার, ওইটা কাজটা স্যার, মানে ওটা কি করে স্যার? এই যে এটাই হচ্ছে ম্যাগাজিন, যেখানে আমরা এই তোমার রিং ববিন গুলিকে জমায়ে রাখি। বন্দুকের ম্যাগাজিনে কি করে, গুলি জমায়ে রাখে, তাই না? কারণ বারবার লোড জি স্যার। করতে তো সময় নষ্ট হয়ে যাবে, ততক্ষণ একজন তোমারে ঠিস করে 3টা গুলি করে দিয়ে চলে যাবে। তো এই জন্য অনেকগুলি জমায়ে জি রাখে। স্যার। তো এখানেও তাই, যে একটা রিং ববিনের পরে যদি আরেকটা রিং ববিন নিয়ে আসতে হয় আলাদা করে, তাহলে তো সময় নষ্ট। এই জন্য একসাথে বেশ কয়েকটা রিং ববিন এখানে রেখে দেওয়া হয়েছে, যেন একটা শেষ হলেই আরেকটা সাথে সাথেই যেন হচ্ছে আনওয়াইন্ডিং এর জন্য চলে যায়। বোঝা গেছে? জি তো স্যার। এই যে যে জি স্যার। ডিভাইসটাতে আমি হচ্ছে রিং ববিন রাখছি সেটাই হচ্ছে ম্যাগাজিন। তো জি স্যার। ম্যাগাজিনের যে মধ্যে যেই সিস্টেম, এইটার মধ্যে যদি ম্যাগাজিন থাকে, তার মানে হচ্ছে এখানে রিং ফ্রেম থেকে ওয়াইন্ডিং এ ইয়ার্ন ববিনের ট্রান্সপোর্টেশনটা হচ্ছে ম্যানুয়ালি ট্রলিতে করে নিয়ে আসবে ওয়ার্কাররা। তো কিন্তু আমি এই যে মেশিনটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো ম্যাগাজিন নেই, খেয়াল করে দেখো। এই যে জি স্যার। এখানে কিন্তু কোনো ম্যাগাজিন নাই। কিন্তু রিং ববিন তাহলে কিভাবে আসছে? এই ট্র্যাক ধরে ধরে রিং ফ্রেম থেকে সরাসরি এগুলি মানুষের মতো করে হেঁটে 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 চলে আসে, এবং প্যাকেজ খালি হয়ে গেলে হচ্ছে আবার এটা ট্র্যাক ধরে ধরে রিং এ চলে যায়। এই ২টা কাজই কিন্তু ম্যানুয়ালি করা হয় ম্যাগাজিনওয়ালা মেশিনে। রিং ববিনও ম্যানুয়ালি নিয়ে আসা লাগে, আবার খালি হয়ে যাওয়া রিং ববিনও ম্যানুয়ালি রিং ফ্রেমে পৌঁছে দেওয়া লাগে। কিন্তু এখানে এই কাজটা কিন্তু অটোমেশনের মাধ্যমে হচ্ছে। আমরা একটু দেখি। আর এই যে লম্বা হাতির মতো সুর দেখতে পাচ্ছি, এই হাতির মতো সুর আমরা রিং ফ্রেমেও কিন্তু দেখব। মনে রেখো, এই হাতির মতো সুর আমরা রিং ফ্রেমেও দেখব। তো এইখানে এগুলিকে বলা হয় ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার। ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার, OHTC। এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে OHTC। ওএইচটিসি, ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার। এদের কাজ কি? এরা ক্রমাগত রিং ফ্রেম, রোভিং ফ্রেম এই সমস্ত মেশিনগুলিতে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে থাকে ক্রমাগত। এবং এই ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারারের বেশ কতগুলি তোমার হচ্ছে এদিকে দেখো, এই তো ব্লোয়ার পাইপ আছে। এই যে ছোট একটা পাইপ, এটা ছোট একটা পাইপ, এটা একটা পাইপ, এরকম কিছু ব্লোয়ার পাইপ থাকে। এই ব্লোয়ার পাইপগুলি দিয়ে হচ্ছে সে বাতাসকে ছুড়ে দেয়, বাতাসকে ব্লো করতে থাকে। কেন বাতাসকে ব্লো করবে? বাতাসকে ব্লো করার উদ্দেশ্যটা হচ্ছে বাতাসকে ব্লো করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমার নতুন করে কোনো ডাস্ট বা কোনো ফ্লাই নতুন করে তারা যেন ইয়ার্নের মধ্যে জমা হতে না পারে। নতুন করে কোনো ডাস্ট বা কোনো ফ্লাই যেন ইয়ার্নের মধ্যে জমা হতে না পারে, এটাই হচ্ছে এনশিওর করাটা এই ব্লোয়ারের কাজ। কিন্তু ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারারের নিচের প্রান্তটা দেখো, এই যে এখানে বেশ ছড়ানো, এই যে এরকম চারদিক দিয়ে ছড়ানো। এটা হচ্ছে আবার সাকশন অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? এটা সাকশন করে। এটা সাকশন করে নিচের থেকে। তার মানে হচ্ছে ব্লোয়ার পাইপ কিন্তু কোনো ফাইবার ডাস্টকে ইয়ার্নের মধ্যে বসতে দিচ্ছে না। এজন্য সে বারবার বাতাস দিয়ে উড়িয়ে দিচ্ছে যে তুমি এখানে এসো না। তো ফাইবার গুলি যেহেতু ইয়ার্নে বসতে পারে না, তারা কি করবে? তারা আশেপাশে একটু উড়ে কিছুক্ষণ পরে ফ্লোরে পড়ে যাবে। তো ফ্লোরে যখন তারা পড়ে যাবে, তখনই হচ্ছে এই আমার হচ্ছে এখান থেকে যে সাকশন পাইপ, সেটা হচ্ছে এই ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারারের সাকশন পাইপটা ফ্লোর থেকে ওই ডাস্টটাকে টেনে নিয়ে মেশিনে আলাদা চেম্বারে হচ্ছে জমা করবে। এবং খেয়াল রেখো, ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার থেকে যে ওয়েস্ট সেটা আলাদা চেম্বারে জমা হয় ওয়াইন্ডিং মেশিনের, এবং আমার হচ্ছে এই স্প্লাইসিং এর সময় যেটা ওয়েস্ট সাকশন হয় সেটা আলাদা চেম্বারে জমা হয় ওয়াইন্ডিং মেশিনে। আর ওইটা খেয়াল রাখো যে রিং ববিন গুলা যে হেঁটে 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 রিং ফ্রেমে চলে যায়, এটাও দেখো। আবার মাঝে মাঝে তোমরা এই যে সাকশন পাইপ, সাকশন মাউথ এবং রিটাই পাইপকেও চলাফেরা করতে দেখবা খুব ফ্রিকোয়েন্টলি। এই যে একটা সাকশন মাউথ উপরে উঠে চেষ্টা করতেছে, এদিকে রিটাই পাইপ গুলাও রেডি আছে।
একটা লাক্সমের রিং ফ্রেম, কালার দেখে বোঝা যাচ্ছে আর কি লাক্সমের রিং ফ্রেম, ওই দূরে লোগো দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারবা কিনা। তো যাই হোক, তো এই যে যখন একটা রিং ফ্রেমের সাথে ওয়াইন্ডিং মেশিনটা অ্যাটাচ করা থাকে, হ্যাঁ, রিং ফ্রেমের সাথে যখন ওয়াইন্ডিং মেশিনটা হচ্ছে অ্যাটাচ করা থাকে, তখন আমরা হচ্ছে সেই রিং সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে লিংক টু ওয়াইন্ডার। তখন আমরা সেটাকে বলি হচ্ছে লিংক টু ওয়াইন্ডার। অর্থাৎ এই লিংক টু ওয়াইন্ডার যদি আমাদের থাকে তাহলে আলাদা করে ম্যানুয়ালি আমাদের প্যাকেজ নিয়ে যাওয়া, রিং ফ্রেম ওয়াইন্ডিং এ এবং ওয়াইন্ডিং থেকে এমটি প্যাকেজ গুলিকে নিয়ে আসে, এই কাজগুলি ম্যানুয়ালি করতে হয় না। এই কাজগুলিকে হচ্ছে অটোমেশনের মাধ্যমে করা হয়। তো একটা একটু সমস্যা আছে যে হচ্ছে এখানে লিংক তৈরি করতে গেলে এই রিং ফ্রেম এবং ওয়াইন্ডিং মেশিনের মাঝখানের যে স্পেসটুকু, এইটুকুকে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। এই জন্য ওরা দেখো একটা সিঁড়ি ব্যবহার করেছে, যে সিঁড়ি দিয়ে ওই প্রান্তে যাবে এই জন্য। অবশ্য কোনো কোনো ম্যানুফ্যাকচারার যদি হচ্ছে ফ্যাক্টরি রাজি থাকে এবং স্পেস দিতে পারে, তাহলে এই কাজটুকু তারা মাটির নিচ দিয়ে করে নিয়ে যায়। মানে হচ্ছে মাটির নিচ দিয়ে প্যাকেজগুলি ট্রান্সপোর্ট হয়, যার ফলে এখন সিঁড়ি ভাঙতে তো কষ্ট হবে বারবার মানুষদেরকে। তো যদি এই কাজটা করা হয় তাহলে হচ্ছে আর কষ্ট হয় না, মাটির নিচ দিয়ে গিয়ে তারপরে হচ্ছে রিং ফ্রেমে পৌঁছায় আর কি। এই ট্রান্সপোর্টেশনটা মাটির নিচ দিয়ে করা হয়, এরকমও ব্যবস্থা আছে। আহ তাহলে আমরা মোটামুটি কম্পোনেন্ট গুলি সম্পর্কে জানলাম, স্প্লাইসিংটা কিভাবে হয় এটা আমরা জেনেছি। আর আরেকটা টপিক আমাদের জানা দরকার, বা ক্লিয়ারিংটা কিভাবে হয় এটাও আমরা জেনেছি। কিন্তু ক্লিয়ারিং এর মধ্যে আমরা একটা জিনিস নিয়ে এখন আলোচনা করি নাই, যে তার সেন্সিংটা কিভাবে হয়। অর্থাৎ হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস, যেটা আমরা বললাম যে ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার, সেই ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারারটা সে হচ্ছে কিভাবে সেন্স করতে পারে, ফল্ট গুলিকে সে সেন্স করতে পারে কিভাবে। এই সেন্সিং এর জন্য দুইটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল। এই দুইটা পদ্ধতি হচ্ছে আমরা এখানে ব্যবহার করি। এই যেন ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস যেটা আমরা দেখলাম ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার, সে যেন হচ্ছে কিভাবে সে হচ্ছে বুঝতে পারে একটা ইয়ার্নের কে সে কিভাবে অ্যানালাইসিস করে, এই জিনিসটাই হচ্ছে সে বুঝতে পারে। তো ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল যেটা, এই ক্ষেত্রে আহ, হচ্ছে ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভ মানে হচ্ছে আমরা ক্যাপাসিটেন্স কে কাজে লাগাবো। আমরা নিশ্চয়ই ছোটবেলায় আমরা পড়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে ক্যাপাসিটর আমরা পড়েছিলাম, ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা হয়, ক্যাপাসিটর আসলে কি হয়, দুইটা মেটাল প্লেট থাকে। তো এই দুইটা মেটাল প্লেট হচ্ছে তাদের মাঝখানের যে স্পেস, ক্যাপাসিটর তারা মাঝখানের স্পেসে তারা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। কিভাবে? কারণ তারা হচ্ছে ইলেকট্রনিক চার্জকে তাদের মধ্যে সঞ্চয় করে রাখতে পারে। তারা যখন হচ্ছে তাদের নিজেদের মধ্যে ইলেকট্রনিক চার্জকে সঞ্চয় করে রাখতে পারে, তখন তাদের মাঝখানে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো এখানেও ঠিক এই কাজটা করা হয়, যে আমরা নাম্বার 1 দিয়ে হচ্ছে তোমার ক্যাপাসিটর প্লেট বোঝানো হচ্ছে, নাম্বার 2 হচ্ছে তাদের মাঝখানের যে এমটি স্পেস এইটা। তো যখন এই দুইটা ক্যাপাসিটরের মাঝখানে ইলেকট্রিক ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তখন তারা তাদের মধ্যবর্তী জায়গায় চার্জ সঞ্চয় করতে শুরু করে, যার ফলে এই স্পেসের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এখন কথা হচ্ছে যে যখন এই দুইটার মাঝখানে এমটি স্পেস ছিল, তখন তারা খুব স্বাধীনভাবে নিজেদের মাঝখানে ইলেকট্রনিক চার্জকে সঞ্চয় করে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছিল। কিন্তু যখনই হচ্ছে এর মাঝখানে আমরা হচ্ছে ইলেকট্রন কুপরিবাহী একটা হচ্ছে জিনিস দিয়ে দেই, ধরা যাক আমরা এখানে একটা ইয়ার্ন দিয়ে দিয়েছি, তো একটা এমটি স্পেসে যতটা মানে ফ্রিকোয়েন্টলি ক্যাপাসিটেন্স ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ইয়ার্ন একটা দিয়ে দিলে কিন্তু ততটা তৈরি হবে না। তো তার মানে হচ্ছে ইয়ার্নের উপস্থিতি এই ইলেকট্রিক ফিল্ডের গঠনের মধ্যে একটা বাধা তৈরি করবে, এবং ইয়ার্নের মধ্যে ফাইবারের পরিমাণ যত কম হবে, সেই বাধার পরিমাণটা তত কম, এবং হচ্ছে ইয়ার্নের মধ্যে ফাইবারের পরিমাণ যত বেশি, ইলেকট্রিক ফিল্ডের তীব্রতাও কিন্তু তত বেশি হবে। অর্থাৎ আমার যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে দুইটা ক্যাপাসিটরের মাঝখানে, তো এই ইলেকট্রিক ফিল্ডটা কতটুকু তীব্র বা তীব্র আসছে কিনা, যদি খুব তীব্র আসে তার মানে হচ্ছে আমার এখানে একটা থিন প্লেস আছে। যদি দেখা যায় যে না, ইলেকট্রনিক ফিল্ডের মধ্যে হচ্ছে বেশি একটা জোরালো ফিল্ড তৈরি হচ্ছে না, তার মানে হচ্ছে ওখানে আমার একটা থিক প্লেস গিয়েছে,
ইয়ার্ন। এই কারণে ইলেকট্রনের চার্জের হচ্ছে সঞ্চয়টা বাধাগ্রস্ত হচ্ছে। এই যে একটা থিন ইয়ার্ন এবং থিক ইয়ার্ন যাওয়ার ফলে ইলেকট্রনিক যে ফিল্ড, এই ফিল্ডের মধ্যে যে বাধাগ্রস্ত হওয়া, এই জিনিসটাকে হচ্ছে আমাদের ইলেকট্রনিক সেন্সিং ডিভাইসটা মেজার করে তারপরে এটাকে সিগন্যাল হিসেবে গ্রহণ করে এবং এই জায়গা থেকে সে হচ্ছে বুঝে ফেলে যে একটা থিক প্লেস যাচ্ছে না একটা থিন প্লেস যাচ্ছে। এবং সেই অনুযায়ী পরবর্তী সময় হচ্ছে আমরা ইয়ার্ন ক্লিয়ারারের যেই কেচি ছিল ২টা, আমরা স্লিটার বলি, এই স্লিটার ২টা হচ্ছে ইয়ার্নকে কেটে ফেলে ফল্টি অংশটাকে। এভাবেই হচ্ছে সে বুঝতে পারে ক্যাপাসিটরকে কাজে লাগায়। ২টা ক্যাপাসিটর প্লেটকে কাজে লাগায় হচ্ছে এইভাবেই ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল কাজ করে। এর বিপরীতে যদি আমরা চিন্তা করি হচ্ছে একটা অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল, সে কিভাবে কাজ করে? অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল আসলে সরাসরিভাবে অপটিক্স অর্থাৎ লাইটের উপরে নির্ভরশীল। প্রথমে আমরা এখানে একটা লাইটের সোর্স আমাদের প্রয়োজন, যেটা হচ্ছে ইনফ্রারেড লাইট সোর্স হবে, যেটাকে আমরা বলছি 1 দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা লাইট সোর্স, ইনফ্রারেড লাইট সে ছাড়বে। তো লাইট সোর্স তো হচ্ছে এই আলোটাকে যে ছাড়বে সে অল্প একটু জায়গা জুড়ে ছাড়বে। তো এই আলোটাকে আমি একটা বড় এলাকা জুড়ে যদি ছড়াই দিতে চাই, আমার একটা হচ্ছে ডিফিউজার লাগবে। তো একটা ডিফিউজার সে কিভাবে কাজ করে? ডিফিউজারটা আসলে কি জিনিস সেটা যদি তোমাদেরকে মনে করায় দিই। ডিফিউজার হচ্ছে তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে অনেক সময় টর্চ লাইটের মাথাটা হচ্ছে কিন্তু হচ্ছে একটু ছড়ানো থাকে, একটু ফানেল শেপ থাকে। তাতে করে হয় কি আলোটা হচ্ছে খুব ছোট্ট একটা বাল্বের থেকে তৈরি হলেও সেই আলোটা হচ্ছে চারিদিকে ছড়ায় যেতে পারে ওই ফানেল শেপ চওড়া মাথাটার কারণে। ওইটা তখন হচ্ছে একটা ডিফিউজার। তো একটা ইনফ্রারেড লাইট সোর্স থেকে তোমার হচ্ছে লাইট যে উৎপন্ন করা হলো এবং পরবর্তীতে নাম্বার 2 ডিফিউজারের মাধ্যমে সে আলোক রশ্মিটাকে একটু বড় আকারে ছড়িয়ে দেওয়া হলো। একটু দূরেই নাম্বার 3 হচ্ছে একটা লাইট রিসিভিং সোর্স হচ্ছে থাকবে। তার মানে নাম্বার 2 হচ্ছে লাইট এমিটিং সোর্স, সে হচ্ছে লাইটকে ছড়িয়ে দিচ্ছে। আর নাম্বার 3 তে হচ্ছে লাইট রিসিভিং হচ্ছে প্লেট, যে হচ্ছে এই লাইটের রে গুলিকে সে নিজের কাছে গ্রহণ করে নিবে। এটাকে বলা হচ্ছে ফটোসেল। সে আলোক সংবেদনশীল, ফটোসেলটা। আলোক সংবেদনশীল হওয়ার কারণে সে বুঝবে যে আলোক রশ্মি তার মধ্যে আসছে নাকি আসছে না। তো ডিফিউজার যতগুলি আলোক রশ্মি পাঠাচ্ছে, লাইট রিসিভার অর্থাৎ ফটোসেলটা যদি ততগুলি আলোক রশ্মি সে রিসিভ করে, তার মানে হচ্ছে 2 এবং 3 এর মাঝখানে কেউ নাই, কোনো বাধা নাই। কিন্তু যখনই একটা বাধা চলে আসবে, অবস্টাকল চলে আসবে, তখনই কিন্তু ডিফিউজারের ছেড়ে দেওয়া আলোক রশ্মি সবগুলি লাইট রিসিভার সে হচ্ছে রিসিভ করতে পারবে না এই বাধার কারণে। ঠিক যেরকম আমরা যদি একটা দেয়াল এবং টর্চ লাইটের সামনে দাঁড়ায় যাই, তাহলে কিন্তু টর্চ লাইট থেকে আসা আলোক রশ্মি সবগুলি আলোতে পৌঁছাতে পারে না আমাদের দেহের কারণে। আমি যত চিকন হব দেয়ালের মধ্যে তত বেশি আলো পড়বে, আমি যত মোটা হব দেয়ালের মধ্যে তত কম আলো পড়বে। এই প্রিন্সিপালটাও এরকম। তার মানে যে ফটোসেল বা লাইট রিসিভার সে হচ্ছে রিসিভ করবে যে কতগুলো আলোক রশ্মি সে পায়। যদি আলোক রশ্মি সে বেশি রিসিভ করে তার মানে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে একটা থিন প্লেস যাচ্ছে। যদি আলোক রশ্মি কম রিসিভ করে তার মানে হচ্ছে একটা থিক প্লেস তার মাঝখান দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সে কতগুলি আলোক রশ্মিকে তার নিজের মধ্যে রিসিভ করতে পারলো বা আলোর কণাকে সে নিজের মধ্যে রিসিভ করতে পারলো, এটার উপর ভিত্তি করে সে একটা সিগন্যাল তৈরি করে ফেলে এবং সে এখান থেকে হচ্ছে সে সেন্স করতে পারে যে ইয়ার্ন যেটা যাচ্ছে সেটা কি হচ্ছে থিক প্লেস যাচ্ছে নাকি থিন প্লেস যাচ্ছে। এইভাবেই আমরা ক্যাপাসিটিভ এবং হচ্ছে অপটিক্যাল মেজারিং এই 2টা প্রিন্সিপালের মাধ্যমে ইয়ার্ন ক্লিয়ারারের সেন্সর কাজ করে থাকে এবং সে বুঝতে পারে যে হচ্ছে যে ইয়ার্নটা যাচ্ছে সেখানে কি কোনো ডিস্টার্বিং ফল্ট আছে কিনা। এই প্রসঙ্গে আমার এতটুকু আপাতত বলার, তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখান থেকে করতে পারো। কোনো প্রশ্ন আছে? না আচ্ছা, স্যার। ঠিক আছে। তো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে একটু বলে দিই ওয়াইন্ডিং চ্যাপ্টারটা নিয়ে আমরা আর আপাতত কথা বলছি না। ওয়াইন্ডিং চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়েছি সেটা একটু তোমাদেরকে বলি। আচ্ছা, আগে স্লাইডটা দেখে বলি, যেহেতু স্লাইড এটার জন্য আলাদা কোনো বই নাই বা বইয়ের চ্যাপ্টার সাজেস্ট করছি না, স্লাইড থেকে পড়লেই হবে। যেমন প্রথম স্লাইডে স্লাইডটা কি যে আপনার গুগলের ওইটাতে পাবো, মানে গুগলের যে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আশা করি পাবে। না পেলে আমাকে বলে দিও, আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, আমার যতটুকু মনে পড়ছে এখানে আছে। আচ্ছা, তো ওয়াইন্ডিং এর এখানে যেমন প্রথম স্লাইডে ওয়াইন্ডিং এর অবজেক্ট বা ওয়াইন্ডিং এ কি কি কাজ করা হয়,
ওয়াইন্ডিং এ হচ্ছে কি কি কাজ করা হয় এটা এখানে বলা আছে, এটা আমাদের পড়া লাগবে। তারপরে হচ্ছে এটা পড়া লাগবে না, ছবিগুলি পার্টস অফ ওয়াইন্ডিং মেশিন এটা পড়া লাগবে। আমি বলে দেব নাম্বার, তারপর এখান থেকে দেখাই দিচ্ছি যে কি কি কম্পোনেন্ট আছে, কোন কম্পোনেন্টের কি কাজ। তারপরে হচ্ছে এই যে স্প্লাইসিং থেকে স্প্লাইসিং এর গুরুত্ব আমরা যেটা মুখে বলেছি, হ্যাঁ স্প্লাইসিং এর এই প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ হচ্ছে পড়া লাগবে। তারপরে স্প্লাইসিং কত ধরনের হয় এটা আমাদের পড়া লাগবে না, তবে একটু মুখে বলে দেওয়া যেতে পারে আমরা হচ্ছে বর্তমানে হচ্ছে দুই ধরনের স্প্লাইসিং ব্যবহার করি, একটা হচ্ছে এয়ার স্প্লাইসিং আর একটা হচ্ছে ওয়াটার জেট স্প্লাইসিং। এয়ারে যেরকম আমরা দেখেছি যে ভিডিওটা, ওটা ছিল এয়ার স্প্লাইসিং, বাতাসের ঘূর্ণনের মাধ্যমে টুইস্ট এবং আনটুইস্ট করে। আর আরেকটা হচ্ছে স্প্লাইসিং হয়, সেটা হচ্ছে আমার ইয়ের মাধ্যমে, কি বলে, ওয়াটার জেটের মাধ্যমে, যেটা হচ্ছে তোমার এই বাতাসের হচ্ছে ঘূর্ণনকে কাজে লাগিয়ে হচ্ছে করা হয়। স্প্লাইসিং অপারেশন এটা হচ্ছে আমাদের পড়া লাগবে, ওটা আমরা মুখে যেটা বলেছি স্প্লাইসিং। ছবিগুলি লাগবে না এখান থেকে, ডায়াগ্রাম লাগবে না, কিন্তু এখান থেকে লেখাগুলি পড়ে ফেললেই চলবে। আমরা যেটা মুখে কথা বলেছি ওগুলি লেখা। এরপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ইয়ার্ন ক্লিয়ারিং, এটার এই ডায়াগ্রামটা লাগবে। এখানে খুব সহজে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে করা হয়। 1 2 3 4 5 পাঁচটা পয়েন্ট আছে এখানে। প্রিন্সিপাল অফ ইয়ার্ন ক্লিয়ারিং এটা পড়া লাগবে। আর একটা হচ্ছে যে কিভাবে একটা ইয়ার্ন ক্লিয়ারের সেন্স করতে পারে, অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল এবং হচ্ছে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল, এই দুইটা প্রিন্সিপাল আমাদেরকে পড়া লাগবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। স্যার স্প্লাইসিং এর যে স্যার মেথড গুলো আছে স্যার, ওগুলো স্যার নিজের ভাষায় লিখলে হবে না? হ্যাঁ হবে, যদি কথা বাদ না পড়ে। ওই এটা জিজ্ঞেস করা কি আছে, এই ধরনের প্রশ্নে আমি বরাবর যেরকম উত্তর দিই সেরকম উত্তরই। নিজের ভাষায় লিখতে পারো, কোনো আচ্ছা সমস্যা নেই, তবে ওই যে কথা বাদ পড়া যাবে না আর কি নিজের ভাষায় লিখতে গিয়ে। স্যার এই যে আচ্ছা স্যার। প্রিন্সিপাল অফ ইয়ার্ন ফল্ট এবং ইয়ার্ন ইনক্লিনেশন যে কি কি পড়া লাগবে এটা একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ এই যে এখান থেকে বলে দিচ্ছি কম্পোনেন্ট গুলা। নাম্বার 1, তারপরে হচ্ছে নাম্বার 2, তারপরে হচ্ছে নাম্বার 3 এবং হচ্ছে নাম্বার 5। 1 2 3 5 এই কয়টা। ওয়াইন্ডিং থেকে আমরা পড়বো হচ্ছে 1 2 3 5। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানেই শেষ হবে। আমরা হয়তো বা আগামী 2-1টা ক্লাসে জুট স্পিনিংটা সম্পর্কে কিছুটা বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এখন আমার পক্ষ থেকে বলা শেষ, তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। আর হচ্ছে যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা হচ্ছে লিভ নিতে পারো। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি, হ্যাঁ তাহলে লিভ নিতে পারো। স্যার অ্যাটেন্ডেন্স হবে না? চ্যাট বক্সে লিখে দিলেই চলবে, আইডি চ্যাট বক্সে লিখে দিয়ে চলে যাও, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। তোমরা কোন সেকশন আসছো? সেকশন 3 নাকি? স্যার সেকশন 3। আচ্ছা। ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19, 20। আজকে হচ্ছে তোমাদের 21 নাম্বার ক্লাস।